সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দিতা দেবনাথ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজের শিক্ষক। তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতাংশ থেকে আজ আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পড়ব। কবিতার এই ক্লাসটিকে আমরা মোট 3টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে থাকে কবি পরিচিতি এবং এই কবিতাটি রচনার প্রেক্ষাপট বা পটভূমি। এই কবিতা রচনার প্রেক্ষাপট বা পটভূমি জানা না থাকলে কবিতাটি তোমরা বুঝতে পারবে না। আর দ্বিতীয় পর্বে আমরা পুরো কবিতাটি পড়ব এবং কবিতাটি ব্যাখ্যা করব। আর তৃতীয় পর্বে থাকছে এই কবিতা থেকে কি কি সৃজনশীল প্রশ্ন হতে পারে বা কয়েকটি সৃজনশীল প্রশ্নের নমুনা। তাহলে চলো আমরা প্রথম পর্বের ক্লাসে ফিরে যাই। প্রথমেই আমরা কবি পরিচিতি পড়ব। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশের খুব গুরুত্বপূর্ণ একটি চরণ এটি। কবিতাটি পড়তে গিয়েই আমরা দেখব। মাইকেল মধুসূদন দত্ত, তার কবিতা তোমরা ছেলেবেলায় কপোতাক্ষ নদ পড়েছো যখন স্কুলে ছিলে, তার সম্পর্কে তোমরা সবকিছুই জানো। এই মহাকবির জন্ম হয়েছিল 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তার পিতৃপ্রদত্ত নাম ছিল মধুসূদন দত্ত এবং তিনি জন্মগতভাবে হিন্দু ধর্মের এক সম্ভ্রান্ত পরিবারের কায়স্থ পরিবারের সন্তান ছিলেন। পরবর্তীতে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার নামের আগে মাইকেল শব্দটি তিনি যুক্ত করেন। এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তিনি 1843 খ্রিস্টাব্দে। তিনি অনেক ভাষা জানতেন, ভাষাবিদ বলা যায় তাকে। গ্রিক, লাতিন, হিব্রু, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালি, তেলেগু প্রভৃতি ভাষায় তার দক্ষতা ছিল। তবে ইংরেজি ভাষার প্রতি তার একটু বেশি মাত্রাতেই দুর্বলতা ছিল। কিংবা কেউ কেউ মনে করে থাকেন ইংল্যান্ডের প্রতি তার একটু বেশি দুর্বলতা ছিল, যে কারণে তিনি জীবনের একটা সময়ে গিয়ে ইংল্যান্ডে পাড়ি দেন এবং তিনি এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করেন, খ্রিস্টান ভদ্রমহিলাকে। তিনি চেয়েছিলেন তার সাহিত্য জীবনের শুরুতে ইংরেজি সাহিত্য চর্চা করতে এবং ইংরেজি সাহিত্য চর্চায় রত হয়েছিলেন তিনি। মনে রাখা ভালো, 1835 সালের দিকে সে সময় অফিস আদালতের ভাষা হিসেবে ইংরেজি ভাষা চালু হয়েছে এবং সকলের মধ্যেই একটু ইংরেজি বা সম্ভ্রান্ত পরিবারের মধ্যে, বিশেষ করে সন্তানদের মধ্যে ইংরেজি জানার প্রবণতা বা ইংরেজি শেখার প্রবণতা খুব বেড়ে গিয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত ঠিক একই পথেরই পথিক ছিলেন এবং তিনি ইংরেজিকে খুব বেশি প্রাধান্য দিতেন। সাহিত্য জীবনের শুরুতে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা শুরু করেছিলেন, সাহিত্য রচনা শুরু করেছিলেন, কিন্তু তার সেই সাহিত্য চর্চা খুব একটা জনপ্রিয় হয়নি বা ইংল্যান্ডে খুব একটা প্রাধান্য পায়নি এবং জীবনের একটা সময় গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল করেছেন। বাংলা ভাষা বা নিজের মাতৃভাষার চেয়ে বড় আর কোনো কিছুই হতে পারে না। তখন তিনি তারপর কপোতাক্ষ নদ বা এরকম আরো অনেক বাংলা রচনা তিনি শুরু করেন। তার প্রথম গ্রন্থ ছিল ক্যাপটিভ লেডি, যেটি তেমন একটি সাহিত্যপ্রিয়তা বা জনপ্রিয়তা পায়নি। পরবর্তীতে তিনি অনেক অনেক কিছুর, বাংলা সাহিত্যে অনেক প্রথম কিছুর সূচনা তার মধ্য দিয়ে হয়েছে। যেমন বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূত্রপাত তার হাত দিয়েই হয়েছিল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। তার আগে আরো বেশ কিছু কয়েকটা নাটক লেখার প্রয়াস ছিল ঠিকই, কিন্তু সার্থক নাটক রচনা করেছেন প্রথম মাইকেল মধুসূদন দত্ত। এছাড়াও তার অন্যান্য নাটক সমূহ হচ্ছে পদ্মাবতী, কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন মাইকেল মধুসূদনের হাত দিয়ে লেখা হয়।
একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও এই দুটি প্রহসন তিনি রচনা করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, তার অনেক খুব বড় একটি এই কাব্য। এর আগে অনেক সংস্কৃত মহাকাব্য থেকে বাংলায় অনুদিত হয়েছিল, এরকম অনুবাদ সাহিত্য ছিল মহাকাব্যের উপরে, কিন্তু প্রথম মৌলিক মহাকাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তারপরে আরো অনেকেই মহাকাব্য লেখার চেষ্টা করেছেন বাংলা সাহিত্যে, কিন্তু খুব একটা সার্থক হয়নি সেগুলো। বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত, বীরাঙ্গনা কাব্য। মোট 11 জন নারীর তার প্রিয়জনের উদ্দেশ্যে লেখা পত্র নিয়ে এই বীরাঙ্গনা কাব্য রচিত। এছাড়াও বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের পূর্বে হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। একটি চরণের শেষে আর একটি চরণের মিল ছিল ওই ছন্দের একটি প্রথা। মধুসূদন বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন এবং তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করলেন, যে ছন্দের শেষে, যে ছন্দে একটি চরণের পর আরেকটি চরণের যে অন্তমিল, সেই অন্তমিল তিনি তুলে দিয়েছেন। এতে বাংলা কবিতা একটা নির্দিষ্ট কাঠামো থেকে মুক্তি পায়। এই ছন্দ, তাই অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তিনি আধুনিক কাব্যেরও রচয়িতা। কাব্যগ্রন্থসমূহ, তার আধুনিক কাব্যগ্রন্থসমূহের নাম তিলোত্তমা, সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, মহাকাব্য আগেই বলেছি, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য যেটা তার কিনা পত্রকাব্য আগেই বলেছি, এবং চতুর্দশপদী কবিতাবলী। মাইকেল মধুসূদন দত্ত জীবনের অনেকটা সময় ইংল্যান্ডে কাটিয়েছেন এবং খুব দারুণ নিদারুণ অর্থকষ্টেও তিনি ভুগেছেন সেখানে। এবং কথিত আছে নানা সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে ইংল্যান্ডে অর্থ পাঠিয়ে সহযোগিতা করতেন। মাত্র 49 বছর বয়সে কপর্দকহীন, কপর্দক শূন্য অবস্থায় মাইকেল মধুসূদন দত্ত হয় 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায়। মহাকবি তার জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালায়। তার সমাধিস্থলে এপিটাফে নিচের কবিতাটি লেখা রয়েছে। এই কবিতাটি হয়তো তোমাদের অনেকের জানা নেই। দেখো, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। এই সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুল ভব কবি শ্রী মধুসূদন। যশোরের সাগরদাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। তিনি একসময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, আবার মৃত্যুর সময় তিনি এপিটাফে কি লেখা থাকবে সেটাও তিনি লিখে গিয়েছেন। সেখানে তিনি তার জন্ম পরিচয়, তার পিতামাতা, সবকিছু, তার দেশ, তার প্রিয় মাতৃভূমি, সবকিছুর প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলতে শুরু করলে আসলে শেষ হবে না, সময় খুব সীমিত। চলো আমরা এই কবিতাটির, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পড়ার পূর্বে এর পটভূমি সম্পর্কে আমরা জেনে নেই। এই কবিতাটিকে বুঝতে গেলে আমাদের রামায়ণ, সেক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায় রচিত ছোটদের রামায়ণ বলে একটা ছোট্ট একটা গ্রন্থ আছে, একেবারেই গল্পের মতো। তোমরা সেই গ্রন্থটি সহায়ক হিসেবে পড়তে পারো, তাতে রামায়ণের কাহিনী খুব সহজে সংক্ষিপ্তভাবে তোমরা জেনে যাবে। আজ আমি এখানে ঠিক যতটুকুই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটিকে বোঝার জন্য দরকার, ঠিক অতটুকু কাহিনী একেবারেই গল্পের মতো করে তোমাদের সামনে উপস্থাপন করছি, পুরো কাহিনীটা বলছি না। সে সময় অযোধ্যা নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন দশরথ। তিনি অত্যন্ত প্রভাবশালী, জনদরদী রাজা ছিলেন। রাজা দশরথকে সকলেই, প্রজারা সকলেই খুব পছন্দ করত, প্রচলন ছিল। এবং রাজা দশরথেরও 3 স্ত্রী ছিলেন, 3 রানী ছিলেন। কৌশল্যা বড় রানী, কৈকেয়ী মেজ রানী এবং ছোট রানী সুমিত্রা। এই 3 সতীনের মধ্যে খুব সদ্ভাব ছিল। আর এই 3 রানীর মোট 4 সন্তান ছিল। রানী কৌশল্যার সন্তান, বড় সন্তান রাম, রানী কৈকেয়ীর সন্তান ভরত এবং রানী সুমিত্রার সন্তান লক্ষণ ও শত্রুঘ্ন। বা দিকে তোমরা রাজা দশরথের চিত্র 1 রাজা দশরথের একটা ছবি দেখতে পাচ্ছ।
আর চিত্র 2-এ 3 রানী রাজা দশরথের সেবায় নিয়োজিত রয়েছেন। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আসলে মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে এবং মেঘনাদ বধ কাব্যটি লেখক রামায়ণের কাহিনীকে পটভূমি হিসেবে নিয়ে মেঘনাদ বধ কাব্যটিকে লিখেছেন। এই কারণেই এই কবিতা বুঝতে গেলে আমাদের রামায়ণের কাহিনীটা খুব সংক্ষিপ্তভাবে হলেও জানা প্রয়োজন। যাই হোক, আমরা ছিলাম ওই জায়গায় যে রানীদের মোট 4 সন্তান ছিল এবং রাম বড় সন্তান। রাজা দশরথ ছিলেন রঘুবংশের। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে রাঘব বলা হতো। একে তো রাম বড় ছেলে ছিল, অত্যন্ত বুদ্ধিমান, প্রজারা রামকে ভীষণ পছন্দ করত এবং রাম ছিলেন রাঘব কারণ রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, বড় সন্তান ছিলেন রাম। শৌর্য, বীর্য, বুদ্ধি, পরাক্রমশালী ছিল রাম। তাই রাজপরিবারের নিয়ম অনুযায়ী দশরথের পরে বড় সন্তান রামই ছিল রাজসিংহাসনের অন্যতম দাবিদার। রাজা দশরথ বার্ধক্যজনিত কারণে রাজকার্য হতে অবসর নেবার ইচ্ছে প্রকাশ করেন এবং তিনি রামের রাজ্যাভিষেকের ঘোষণা দেন। তিনি মনস্থির করেন তারপরে রামই রাজা হবে, সেই জন্য তিনি রামের অভিষেক হবে সেই ঘোষণা দিয়ে দেন। এ নিয়ে অনেক অনুষ্ঠানও হয়, কিন্তু এতে বাদ সাধে রানী কইকেয়ী। তার রাজমাতা হওয়ার ইচ্ছে ছিল এবং তার মনে মনে সুপ্ত ইচ্ছে ছিল যেন ভরত রাজা হয়। রাম রাজা হলে কখনো তিনি রাজমাতা হতে পারবেন না, কৌশলাই হবে, রানী কৌশলাই, রামের মা রানী কৌশলাই হবেন রাজমাতা। তাই তিনি চেয়েছেন মনে মনে যে ভরত যেন রাজা হয়। পূর্বের একটি ঘটনার জন্য রাজা দশরথ কৈকেয়ীর কাছে ঋণী ছিল। সেই ঘটনাটি হচ্ছে, একসময় রাজা দশরথ খুব অসুস্থ হয়ে পড়েন এবং রানী কৈকেয়ী তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। তখন রাজা দশরথ রানী কৈকেয়ীকে বলেন যে আমি তোমাকে 3টি বর দিতে চাই, তুমি কি চাও বলো, তোমার 3টি ইচ্ছে পূরণ করতে চাই, তুমি যা চাও তাই হবে। রানী কৈকেয়ীর তো অভাবের কিছু ছিল না, তিনি খুঁজেও তেমন কিছু খুঁজে পেলেন না যে কি বর চাইবেন বা কি ইচ্ছে প্রকাশ করবেন। তখন তিনি বললেন, মহারাজ এখন তো কিছু মনে পড়ছে না, যখন আমার প্রয়োজন হবে আমি তখন চেয়ে নেব, আপনি শুধু বিষয়টা মনে রাখবেন। রাজা দশরথ তো কথা দিয়ে দিলেন যে ঠিক আছে, তুমি যখন চাই ইচ্ছে কি চাও বলবে, আমি তোমার ইচ্ছে পূরণ করব। নিলেন। কৈকেয়ী রাজার কাছে রামকে নয় বরং ভরতকে রাজা করা এবং রামকে 14 বছরের জন্য বনবাসে প্রেরণের ইচ্ছা প্রকাশ করে। কারণ রাম যদি বনবাসে চলে যায় আর দশরথ যদি মারা যায়, তখন ভরতই হবে রাজা। এই জায়গায় একটি প্রতীকী চিত্র আমরা দিয়েছি। সবগুলো চিত্রই আসলে অনলাইন থেকে বা বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। রামের একটি প্রতীকী চিত্র আমরা দিয়েছি। যাই হোক, রাজা দশরথ কিছুতেই রানী কৈকেয়ীর এই শর্ত মেনে নিতে পারেননি যে রাম বনবাসে চলে যাবে এবং ভরত রাজা হবে, তিনি এটা মানতে পারেননি এবং এই কথা চিন্তা করে তিনি একরকম অসুস্থই হয়ে গেলেন। কিন্তু ওই সময় ছিল সত্যযুগ, কারোর মুখ দিয়ে একবার কোনো কথা যদি বেরিয়ে যেত তা সে কথা রাখতেই হতো, নয়তো সেই ব্যক্তি হতো মহাপাতকী, খুব পাপ হতো তার এবং তার নরকবাস ছিল অবশ্যম্ভাবী। তাই একথা ভেবে ভেবে একদিক দিয়ে পাপের কথা, অন্যদিক দিয়ে তার বড় ছেলে রামকে তার অধিকার থেকে বঞ্চিত করা, এই সব মিলিয়ে রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু রামের ছিল অতুলনীয় পিতৃভক্তি এবং মাতৃভক্তি। একদিক দিয়ে তার মা সৎ মা কৈকেয়ীর ইচ্ছে পূরণ, অপরদিকে তার পিতার পিতৃসত্য পালন, যেহেতু পিতা রানী কৈকেয়ীকে কথা দিয়ে দিয়েছিল। এইসবই যখন রাম জানতে পারে তখন রাম নিজেই স্বেচ্ছায় বনবাসে যেতে রাজি হয় এবং রাজা দশরথকে রাজিও করান। রাম যখন বনবাসে যাচ্ছে তখন স্ত্রী সীতা, রামের স্ত্রী সীতা এবং রামের ভাই লক্ষণ, ছোট ভাই, মানে রানী সুমিত্রা, ছোট রানী সুমিত্রার 2 সন্তান, আগেই বলেছি, শত্রুঘ্ন এবং লক্ষণ। এই লক্ষণ কিছুতেই রামকে একা যেতে দিতে চাইলেন না। রাম, সীতা, লক্ষণ 3 জন বনে যাত্রা করলেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি চিত্র 4-এ রাম, সীতা এবং লক্ষণ বনবাসে যাত্রা করছেন এবং রাজা দশরথ খুব মনক্ষুণ্ণ হয়ে মনোবেদনা নিয়ে তাদের বিদায় জানাচ্ছেন। ঠিক এই সময়ে যখন রাম বনবাসে যাত্রা করে বা এত ঘটনা ঘটছিল, তখন ভরত এবং শত্রুঘ্ন ছিল ভরতের মামা বাড়িতে, যে কারণে তারা কিছুই জানতে পারেনি। বনবাসে থাকাকালীন তারা বনবাসে পৌঁছে গেছে। চিত্র 5-এ আমরা দেখছি যে তারা বনবাসে চলে গিয়েছে।
এবং এই বনবাসী থাকাকালীন তারা এমন একটা জায়গায় কুটির নির্মাণ করে যার পাশেই ছিল ভারত মহাসাগর, এবং সাগরের অপর প্রান্তে ছিল লঙ্কাপুরী রাজ্য, যে রাজ্য বর্তমানে শ্রীলঙ্কা দেশ হিসেবে পরিচিত। এবং এই লঙ্কার রাজা ছিলেন রাবণ। সতী রানী নিকষা এবং ঋষি বিশ্রবার 4 সন্তান ছিল, 3 পুত্র এবং এক কন্যা। বড় পুত্র রাবণ, যিনি লঙ্কার রাজা, রাক্ষসরাজ রাবণ। সাধনা করে বর লাভের ফলে তিনি 10 মস্তিষ্কের অধিকারী ছিলেন, তাই তাকে দশানন বলা হতো। 10 আনন যার, আনন মানে মস্তিষ্ক, 10 মাথা যার। এই যে আমরা চিত্র 6 দেখছি, রাক্ষসরাজ রাবণ মোট 10 মাথা নিয়ে দাঁড়িয়ে আছেন, দশানন। মেজপুত্র কুম্ভকর্ণ অনেক শক্তিশালী, রাবণের মেজ ভাই, এবং খুব ঘুম কাতুরে ছিলেন। তিনি বছরে 6 মাস ঘুমোতেন, 6 মাস জেগে থাকতেন। যে 6 মাস জেগে থাকতেন সেই 6 মাস তিনি কেবল খেতেন। তাকে শুলি শম্ভু নিভ বলা হয়। এই নামটি তোমরা মনে রাখবে, কবিতায় আছে। শুলি শম্ভু নিভের অর্থ হচ্ছে, এখানে আমরা যদি ভাগ করি, শুলি মানে শিবের ত্রিশূল, আর শম্ভু মানে হচ্ছে শিব, আর নিভ মানে মতো। কারণ এই কুম্ভকর্ণের শিবের মতো শক্তি ছিল, খুব শক্তিশালী ছিলেন তিনি। আর কনিষ্ঠ পুত্র ছিল বা রাবণের সবচেয়ে ছোট ভাই বিভীষণ। সে সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সত্য ন্যায়ের প্রতীক হিসেবে তিনি খ্যাত ছিলেন। আর তাদের এই 3 ভাইয়ের একমাত্র বোন নিকষা, সতী এবং নিকষা এবং বিশ্রবা ঋষির এই 3 পুত্র এবং 1 কন্যা ছিল। কন্যার নাম শূর্পণখা। শূর্প বা কুলোর মতো নখ যার, শূর্প অর্থ কুলো, কুলোর মতো নখ বলে রাক্ষস বড় বড় নখ ছিল, এ কারণেই তাকে শূর্পণখা বলা হতো। চিত্রে আছে দেখো, কুম্ভকর্ণের ছবি, বিভীষণের ছবি, শূর্পণখার ছবি। রাম বনবাসে থাকাকালীন একদিন শূর্পণখা সাগর পার হয়ে এই প্রান্তে এসে রামকে দেখে আকৃষ্ট হয় এবং তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। রাম তো তাকে মোটেই পাত্তা দেয় না। তারপরে সে লক্ষণকে যখন দেখে, ঠিক রাজপুত্র একই রকম সুদর্শন, লক্ষণকেও গিয়ে ঠিক একই রকম ভাবে একই কথা বলে, বিয়ের প্রস্তাব দেয়। লক্ষণ আবার রামের মতো তো ধৈর্যশীল ছিল না, খুব রেগে যায়। রেগে গিয়ে তলোয়ারের এক কোপে শূর্পণখার নাকটাই লক্ষণ কেটে দেয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি শূর্পণখার নাক কেটে দিয়েছে এবং নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। শূর্পণখা কাঁদতে কাঁদতে রাজ্যে ফিরে এসে রাবণের কাছে রামের বিরুদ্ধে বিচার জানায়। স্বভাবতই রাবণ মারাত্মক ক্ষেপে যায় এবং রামকে হত্যা করতে বেরিয়ে পড়ে। বনে এসে রাবণ সীতাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে সে তার পরিকল্পনা পরিবর্তন করে এবং সীতাকে অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে যায়। নিয়ে এক অশোক বন বলে একটা বন আছে, সেখানে তাকে বেঁধে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে তুমুল যুদ্ধ চলে। রাম কি করে লঙ্কাপুরীতে গিয়েছে সে অনেক দীর্ঘ কাহিনী, হনুমানের সাহায্য নেয়, আরো অনেকের সাহায্য নেয়, সে প্রসঙ্গে গেলাম না। দু বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধক্ষেত্র, অনেকে পড়ে মরে আছে, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করছে। পরস্ত্রী অপহরণের মতো ঘৃণ্য কাজ, এটা খুব পাপ কাজ বলে, মহাপাপ বলে বিভীষণ রাবণের ছোট ভাই হওয়া সত্ত্বেও রাবণের বিরোধিতা করে এবং রামের পক্ষে গিয়ে যোগ দেয়, নিজেকে রামের দাস হিসেবে ঘোষণা করে। আগে থেকেই বিভীষণ রামের ভক্ত ছিল। যুদ্ধে রাবণ বাহিনীর সেনাপতি রাবণের বড় ছেলে বীরবাহু মারা যায়। এরপর রাবণের অন্য ছেলে মেঘনাদ সেনাপতির দায়িত্ব গ্রহণ করে। মেঘনাদ ছিল মহাবীর। শুধু বীরবাহু নয়, রাবণের শতপুত্র মারা গিয়েছে এই যুদ্ধে, এবং মেঘনাদ মহাবীর ছিলেন। সে একবার যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে, তাই তাকে ইন্দ্রজিৎ বলা হয়। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, এই নামগুলো মনে রাখবে। ইন্দ্রকে পরাজিত করায় মেঘনাদকে বাসবত্রাস বলা হয়। বাসবত্রাস কেন বলা হয়? কারণ বাসব ইন্দ্রের আরেক নাম। ইন্দ্র যাকে ভয় পায় বা বাসব যাকে ভয় পায়, কাকে? মেঘনাদকে, তাই মেঘনাদকে বাসবত্রাস বলা হয়। মেঘনাদ একাই লঙ্কার সকল শত্রু বা অরিকে মেরে ফেলতে পারতো। অরি মানে শত্রু, তাই তাকে অরিন্দম বলা হয়। অরিকে দমন করেন যিনি। তোমরা ছেলেবেলায় এক কথায় প্রকাশে পড়েছো, অর্থ না জেনে পড়েছ। আমরা চিত্র 10-এ দেখতে পাচ্ছি মেঘনাদ কিরকম বীর পরাক্রমশালী, মেঘে যুদ্ধ করছে, মেঘের আড়ালে। কোনো যুদ্ধে যাওয়ার আগে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাকারে যজ্ঞ করত, যেন সে অবদ্ধ হয়। অবদ্ধ মানে কেউ যেন তাকে বধ করতে না পারে। রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগেও সে অগ্নিদেবের পুজো করছিল। হঠাৎ চোখ খুলে দেখে তার সামনে লক্ষণ দাঁড়িয়ে আছে।
চিত্র 11 দেখছি, 11তে মেঘনাদ ও লক্ষণের যুদ্ধ করছে দুজনে। উপরে মেঘনাদ, নিচে লক্ষণ। যাই হোক, হঠাৎ করে মেঘনাদকে দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায়। লক্ষণকে দেখতে পেয়ে মেঘনাদ হতভম্ব হয়ে যায়। সে তো পুজো করতে বসেছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে লক্ষণ লঙ্কাপুরীতে নিকুম্ভিলা যজ্ঞাগারে একেবারে প্রবেশ করেছে। এটা দেখে মেঘনাদ বুঝতে পেরে গেছে যে এতে মায়া দেবতার হাত আছে। অদৃশ্য না হয়ে লক্ষণ কিছুতে এখানে প্রবেশ করতে পারবে না, নিশ্চয়ই মায়া দেবতার সাহায্য নিয়ে অদৃশ্য অবস্থায় লক্ষণ প্রবেশ করেছে। কিন্তু পথ চিনিয়ে আনার কাজটা যে ঘরের কেউই করেছে এটাও মেঘনাদ বুঝতে পেরেছিল। ঘরের দরজার সামনে বিভীষণকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মেঘনাদ বুঝতে পারে বিভীষণই শত্রুপক্ষে যোগ দিয়েছে এবং শত্রুকে পথ দেখিয়ে লঙ্কাপুরীতে নিয়ে এসেছে। আপন কাকা হওয়ার পরও মেঘনাদের আপন কাকা বা রাক্ষস বংশের রাবণের ভাই, রাক্ষস বংশের বীর সন্তান হওয়ার পরও বিভীষণ কিনা শত্রুপক্ষে গিয়ে যোগ দিয়েছে, এটা দেখে মেঘনাদ তো একেবারে হতভম্ব হয়ে গিয়েছে, খুব মনোবেদনা পেয়েছে এবং অনেকক্ষণ মেঘনাদ কোনো কথাই বলতে পারেনি। বিভীষণকে তিরস্কার, এই ঘটনার পর বিভীষণকে তিরস্কার করে হতভম্ব মেঘনাদ যা বলেছেন সেই উক্তিগুলোই বিভীষণের প্রতি মেঘনাদ ঠাঁই পেয়েছে। মেঘনাদ লক্ষণের পেছনে বিভীষণকে দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ স্তব্ধ থাকার পরে মেঘনাদ বলে ওঠে, অনেকক্ষণ চুপ করেছিল, বেশ কিছুক্ষণ স্তব্ধ মেঘনাদ বলে ওঠে এতক্ষণে, এই এতক্ষণ মানে অনেকক্ষণ চুপ করে থাকার পরে এতক্ষণে মেঘনাদ বলে উঠেছে, অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম মানে আগেই বলেছি মেঘনাদ, অরিকে দমন করেন যিনি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, খুব বিষাদ ভারাক্রান্ত মনে হৃদয়ে এতক্ষণে মেঘনাদ বলে উঠেছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষ পড়ে, জানতে পারলাম লক্ষণ কি করে এসে রাক্ষসপুরীতে প্রবেশ করলো। হায় তা তো উচিত কি তব এ কাজ। তা তো মানে পিতৃতুল্য, বিভীষণকে উদ্দেশ্য করে বলছে যে হায় তুমি তো পিতৃতুল্য, হায় কাকা এটা কি উচিত হয়েছে এ কাজে, বিভীষণকে লক্ষণকে শত্রুকে তুমি পথ দেখিয়ে নিয়ে চলে এসেছো। ঠিক এই জায়গা থেকেই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি শুরু। পরে কি হয়েছে, আগে কি হয়েছে রামায়ণের বাকি অংশটুকু আর বললাম না, সে তোমরা ছোটদের রামায়ণ পড়ে জেনে নিবে। কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি বুঝতে হলে তোমাদের এই অংশটি জানা খুবই জরুরি ছিল, তা নয়তো তোমরা কবিতাটি ধরতে পারতে না, বুঝতে পারতে না। ঠিক এখানেই এই জায়গাতেই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সূচনা। এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য, শুরুতেই বলেছি মেঘনাদ বধ কাব্যের বধ বা বধ নামক অংশের ষষ্ঠ স্বর্গের অংশবিশেষ। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে বিভীষণের সহায়তায় লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে বীর মেঘনাদের। বিভীষণকে প্রত্যক্ষ করে মৃত্যুর আগে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই নাটকীয় ভাষ্যই বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এই অংশে একদিকে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং অন্যদিকে বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশিত হয়েছে। মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ হয় কার, মেঘনাদের, আর বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতা করেছে বিভীষণ। এটাই প্রকাশিত হয়েছে এখানে। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার সংহতি গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে নীচতা ও বর্বরতা বলে অভিহিত করা হয়েছে। একদিক দিয়ে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তা এসব কিছুর এক হয়ে থাকে, এসব কিছু সংহতির কথা বলেছেন, প্রকাশ করেছেন মেঘনাদ বিভীষণকে তিরস্কার করে তার উক্তির মধ্য দিয়ে। অপরদিকে ঠিক বিভীষণ যে সত্য ন্যায়ের প্রতীক হয়েও নিজের জ্ঞাতিত্ব, পরিবার সব জলাঞ্জলি দিয়ে দিল, দেশদ্রোহীর মতো কাজ করলো, শত্রুপক্ষে গিয়ে যোগ দিল, ঠিক সেই কাজটিকেই খুব বর্বরতা বলে এখানে অভিহিত করেছেন মাইকেল মধুসূদন দত্ত। আসলে রামায়ণে রামকে দেবতা হিসেবে দেখানো হয়েছে, আর এখানে রামায়ণে রামকে দেবতা হিসেবে দেখানো হয়েছে, নায়ক হিসেবে দেখানো হয়েছে, রাবণকে ভিলেন বা শত্রুপক্ষ হিসেবে দেখানো হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত তার এমনই প্রতিভা, তিনি রামায়ণ থেকে কাহিনীটা নিয়েছেন ঠিক আছে, কিন্তু কাহিনীর ভাবকে, মূল ভাবকে ঠিক রেখে বা মূল কাহিনীটাকে ঠিক রেখে, কাহিনীর কোনো পরিবর্তন না করে ইমোশনটাকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। এবং এমনভাবে এই মেঘনাদ বধ কাব্যে তিনি এই চরিত্রগুলোকে উপস্থাপন করেছেন যেখানে কিনা রাম লক্ষণকে মনে হয় ভিলেন ভাবে উপস্থাপন করেছেন, এবং এখানে রাবণকে তিনি
আহ, নায়ক হিসেবে উপস্থাপন করেছেন। মানে ঠিক উল্টো হয়ে গেছে পুরো বিষয়টা। কাহিনী ঠিক আছে, অথচ ভাব বা রস বা আবেগকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে পুরো বিষয়টা উল্টো হয়ে গেছে। এটা একমাত্র এরকম একটা পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে লেখা একটা মহাকাব্যকে ঠিক এভাবে উল্টে দেয়া বা এটার আবেগটাকে পরিবর্তন করে দেওয়া, পাল্টে দেওয়া, এটা একমাত্র মাইকেল মধুসূদনের পক্ষে সম্ভব হয়েছিল। তার প্রতিভা, অপার প্রতিভার কারণে সম্ভব হয়েছিল। আজ এই পর্যন্ত থাক। আমরা এই কবিতাটার প্রেক্ষাপট সম্পর্কে জানলাম। এখন আর আশা করি তোমাদের কবিতা বুঝতে অসুবিধা হবে না। দ্বিতীয় পর্বে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি ব্যাখ্যা করব এবং কবিতাটির প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ব্যাখ্যা করে কবিতাটি আমরা বুঝবো। একটু কঠিন কবিতা, তোমাদের একটু মনোযোগীও হতে হবে। ঠিক 3 দিন পরেই আমরা দ্বিতীয় ক্লাসটি নিয়ে আবার ফিরে আসছি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভেচ্ছা এবং মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ক্লাসটি শোনার জন্য অনেক ধন্যবাদ। তোমরা কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের না বোঝার জায়গাগুলো বুঝিয়ে দেব। ভালো থেকো।